আচ্ছা, একটা জিনিস বলো, আ এটা হচ্ছে আ এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে মানে কম পড়ে বেশি নাম্বার মানে এখান থেকে সমস্ত এমসিকিউ গুলো আরকি করতে পারা যায়। এই টপিকটা এমন একটা। তো ফার্স্ট আমাকে বলো যে সাম্যাবস্থার ব্যাপারটা কি? সাম্যাবস্থা সম্পর্কে কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া আছে? যাই হোক, দেখো সাম্যাবস্থা যেটা আছে, তো সাম্যাবস্থা সাধারণত আমাদের ২ ধরনের হয়। সাম্যাবস্থা এর ইংলিশ হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। তো ইকুইলিব্রিয়াম ২ জাতীয় হয়। একটাকে বলা হয় স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর একটাকে বলা হচ্ছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ফার্স্ট স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এই ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটা কনসেপ্ট দিচ্ছি। স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের একটা এক্সাম্পল হচ্ছে সিটিং অন এ চেয়ার। ধরো একটা চেয়ার আছে। তো এই চেয়ারের মধ্যে যখন একটা মানুষ যখন বা চেয়ারের মধ্যে ধরো একটা কোনো কিছু ধরো একটা বস্তুকে নামানো আছে। তো কি হবে না এই বস্তুটা সময়ের সাথে, সাথে এই বস্তুটার ভর, ঘনত্ব এবং আম এই বস্তুটা এই যে চেয়ারটার উপর যে ক্রিয়াশীল যে বলটা দিচ্ছে বা ওজনটা দিচ্ছে এবং এখানে যে নরমাল বলটা এই চেয়ারটা আবার এই বস্তুটাকে দিচ্ছে সবকিছু তো ফিক্সড আছে। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে মানে একটা চেয়ারের মধ্যে যদি কোনো মানুষ বসে থাকে বা একটা চেয়ারের মধ্যে যদি ধরো কোনো একটা বস্তুকে নামানো থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। মানে এই বস্তুটা এবং এই চেয়ারটা এরা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এ আছে। বোঝা গেল? তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এমন একটা অবস্থা যখন কোন একটা সিস্টেম মানে যেটাকে নিয়ে আমরা পড়াশোনা করছি। এখন ধরো এই বস্তুটা আর এই চেয়ারটাকে নিয়ে পড়াশোনা করছি। which is under our investigation সেটাকে বলা হয় সিস্টেম বলা হয়। তো সময়ের সাথে, সাথে মানে আমি আজকে যদি এই চেয়ারটার উপর যদি এই বস্তুটাকে যদি নামিয়ে রাখি, তাহলে এই বস্তুটার ভর, এর ঘনত্ব, এর ওজন, যেটা নিজে থেকে কাজ করছে। এই সমস্ত কিছু যেটা থাকবে অ্যা সেটা কিন্তু ২ দিন বা ১০ দিন পর হলেও কিন্তু একই রকম থাকবে। আবার এখানে যখন এই বস্তুটা এই চেয়ারটাকে ওজন দিচ্ছে, এই ওজনটা যখন দিচ্ছে তখন এই চেয়ারটাও কিন্তু একটা নরমাল ফোর্স দিচ্ছে। অর্থাৎ এই যে ওজন বা এই যে নরমাল ফোর্স যেটা দিচ্ছে, অ্যা এই ব্যাপারগুলো, এই যে প্যারামিটার গুলো এগুলো কিন্তু সব কিন্তু সময়ের সাথে, সাথে ফিক্সড হয়ে যাচ্ছে। সেইজন্য বলতে পারি যে কোনো কিছু বস্তু যদি একটা চেয়ারের মধ্যে থাকে বা কোনো ব্যক্তি যদি একটা চেয়ারের মধ্যে বসে থাকে সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। মানে সময়ের সাথে, সাথে এই বস্তু এবং এই চেয়ারের সব ধর্মগুলো সেম থেকে যাচ্ছে। ইকুইলিব্রিয়াম কি বললাম? না ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা অবস্থা যখন কোনো একটা সিস্টেমের সমস্ত যে প্যারামিটার গুলো বা বেশ কিছু প্যারামিটার যেগুলো সময়ের সাথে, সাথে অপরিবর্তিত থাকে। কি বললাম ডায়নামিক ইকুইলিব্রিয়াম এর এক্সাম্পলটা কি বলছি যে এখানে একটা কন্টেইনার আছে, এখানে একটা কন্টেইনার আছে এবং এই দুটো কন্টেইনার একটা পাইপ দিয়ে যুক্ত আছে এবং এখানে ধরো একটা চাবির একটা ব্যবস্থা আছে। এবার ধরো এখানে ১০০ টা মাছকে রাখা হয়েছে। ১০০ টা মাছ আছে। আর এটা চাবি দিয়ে আছে এই কন্টেইনারে কিন্তু কোনো মাছ নেই। এবার তাহলে ১ম এ এখানে কত ছিল বলো? না ১০০ আর এখানে কি আছে বলো? এখানে 0 আছে। এবার আমি এই চাবিটা খুলে দিচ্ছি। তখন কি হবে? না এখান থেকে কিছু মাছ এই কন্টেইনারের মধ্যে চলে আসবে। এই কন্টেইনারের মধ্যে চলে আসবে। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কি না এইটা কমছে মানে এই ১০০ টা মানে এখানে তো ১ম এ ১০০ জন ছিল। এটা ৯০ হলো, এখানে তখন ১০ টা গেল, এখানে ৮০ হলো, এখানে ধরো 20 হলো। তো এইভাবে এটা কমছে, এটা বাড়ছে দিয়ে একটা সময় কি হচ্ছে না ফিক্সড হয়ে যাচ্ছে। ধরো 50-50 তে ফিক্সড হয়ে যাচ্ছে। তাহলে যখন এই কন্টেইনার এবং এই কন্টেইনারে ধরো মাছের সংখ্যাটা মানে ধরো এখানে আমি মাছের সংখ্যাটাকে একটা প্যারামিটার ধরছি। তো মাছের সংখ্যাটা যদি ফিক্সড হয়ে গেল যখন, তখন বলব যে এই সিস্টেমটা মানে এখানে এই যে মাছের সংখ্যা, এখানে মাছের সংখ্যা যখন ফিক্সড হয়ে গেল, তখন বলব যে এই সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম এ আছে।
এবার আমরা কি দেখছি যে যেহেতু এখানে ৫০-৫০ হয়ে গেছে যে ব্যাপারটা স্থির হয়ে গেছে। যে এইখান থেকে আর কোন মাছ এইদিকে যাচ্ছে না। ১ম এ কিছুজন গেল, মানে এখানে গেল দিয়ে কিছুক্ষণ পর যখন 50-50 তে দাঁড়িয়ে গেল ব্যাপারটা, তখন কিন্তু এই সিস্টেমটা ইকুইলিব্রিয়াম এ আছে। তখনই তো সেটাকে বলছি ইকুইলিব্রিয়াম। যখন প্যারামিটার কোনো একটা ফিক্সড হয়ে যাবে তখনই সেটা ইকুইলিব্রিয়াম আছে। এবার আমাদের আপেক্ষিক দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে ধরো এখানে ৫০ টা মাছ, এখানে ৫০ টা মাছ। আর যেহেতু সংখ্যার কোনো পার্থক্য হচ্ছে না, তাই এটা ইকুইলিব্রিয়াম আছে। কিন্তু আমরা যদি ভেতরে দেখি বা একটু যদি জুম করে দেখি, দেখা যাবে কি ৫০-৫০ হয়ে যাওয়ার পরেও একটা করে মাছ এদিকে যাচ্ছে, আবার একটা করে মাছ এদিকে আসছে। তাহলে এইখানে দেখো একটা প্যারামিটার ফিক্সড হয়ে গেছে। ৫০-৫০ এই মাছের সংখ্যাটা ফিক্সড হয়ে গেছে। কিন্তু ভেতরে একটা গতি চলছে। ডাইনামিক মানে সেটা গতীয়। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে গতীয় সাম্যাবস্থা। তো কি হচ্ছে না, আমাদের একটা প্যারামিটার ফিক্সড হয়ে গেল। কিন্তু ভেতরে একটা প্রসেস কিন্তু চলছে। প্রসেসটা কি? না এইদিকে এই যে ৫০-৫০ হয়ে যাওয়ার পরেও যে একটা মাছ এদিকে যাচ্ছে, একটা মাছ এদিকে আসছে। যার ফলে এই ইকুইলিব্রিয়াম এর ব্যাপারটা কিন্তু সেই ৫০-৫০ এই রয়ে গেল। মানে প্যারামিটারটা সেই ৫০-৫০ এই রয়ে গেল। কিন্তু ভেতরে একটা গতি থাকছে। অতএব এইটা কিন্তু একটা গতীয় সাম্যাবস্থায় আছে। মানে এই সিস্টেমটা একটা গতীয় সাম্যাবস্থাতে আছে। এটা হচ্ছে সাম্যাবস্থার আ সম্পর্কে একটা ধারণা। এবার আমাদের কেমিস্ট্রিতে বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়ে যায় আ ইকুইলিব্রিয়াম সম্পর্কে। যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে এরকম বলছি। ধরো, ধরো একটা পাত্র আছে। এখানে ধরো আয়োডিন আছে। মানে আয়োডিন I2 হিসেবে থাকে। এটা ধরো সলিড। এবার এইখানে ধরো আয়োডিনের টুকরোগুলো আছে। এবার আয়োডিনটা কি হয় না, আয়োডিন হচ্ছে একটু ঊর্ধ্বপতন দেখায় আরকি। মানে আয়োডিনটা এটা সলিড থেকে সরাসরি I2 গ্যাসিয়াস এ কিন্তু কনভার্ট হতে পারে। এবার এই I2 যে গ্যাস তার কালার হচ্ছে, এটার কালারটা আ অনেকটা বেগুনি টাইপের মানে ভায়োলেট কালার। ভায়োলেট কালার। তো দেখা যাবে যখন সলিড থাকছে, যখন আয়োডিনটা সলিড হিসেবে থাকছে তখন কিন্তু তার কোনো কালার থাকছে, মানে তখন তার কোনো কালার থাকছে না। ধরো এখানে সলিড আয়োডিনটা ছিল এবং এর গাঢ়ত্ব ধরো অনেকটাই ছিল। ধরো এখানে গাঢ়ত্ব আ অনেকটা ছিল। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কি না, এই আয়োডিনের পরিমাণটা কমছে এবং আয়োডিনটা গ্যাসিয়াস স্টেটে যাচ্ছে। আচ্ছা, আয়োডিনটা যদি গ্যাসিয়াস স্টেটে যায় সেটা আমরা বুঝবো কিভাবে? না এই যে এইখানের মধ্যে ধরো ১ম এ কোনো কালার ছিল না। দেখা যাচ্ছে কিনা আস্তে এই বেগুনি কালারের যে ডেনসিটিটা বা বেগুনি কালারের যে একটা চোখে পড়ার মতো ব্যাপার সেটা কিন্তু বাড়ছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কিনা আর কিন্তু ওই বেগুনি কালারটা আর বাড়ছে না। তার মানে কি? না কিছুটা I2 সলিড সেটা গ্যাসিয়াস এ কনভার্ট হচ্ছে। তারপর এই I2 টা আবার ব্যাক করে কিন্তু এদিকে আসছে। এরকম ব্যাপারটা। তার মানে কি দেখো কিছুক্ষণ পর আয়োডিনের ধরো গাঢ়ত্ব ছিল, ১ম এ ছিল ১০০, এখানে ধরো গ্যাসিয়াস কিছু থাকেনি। তারপরে এটা কমছে, এটা বাড়ছে। ধরো এটা 50 হয়ে গেল আর এটা 50 হয়ে গেল। দিয়ে কি হচ্ছে? উম এরাও এদিক দিয়ে আসছে I2 গ্যাসিয়াসটা এটাও আবার এদিক দিয়ে সলিড হিসেবে সলিডে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ১ম এ কি হয়েছিল না I2 টা গ্যাসিয়াস হচ্ছে। পরবর্তীকালে এই I2 গ্যাসিয়াসটা আবার কিন্তু সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এইটাও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এর একটা কনসেপ্ট। এবার আমাদের দেখো কেমিস্ট্রিতে আমরা বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা উভমুখী বিক্রিয়া। তো একটা রিঅ্যাকশন মানে কেমিস্ট্রিতে আমরা যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটাকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইরিভার্সিবল, ইরিভার্সিবল রিঅ্যাকশন। আমার সাথে নোট করবে এটা। এটা একটা আ এই নোটসটা যখন তোমরা পড়বে সেটা, এই নোটসটা পড়েই তোমরা অনেক এমসিকিউ করে দিতে পারবে। মেক্সিমাম এমসিকিউ এই নোটস থেকেই হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশনকে আমরা দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে ইরিভার্সিবল রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। আচ্ছা, ইরিভার্সিবল রিঅ্যাকশন মানে কি? ইরিভার্সিবল মানে এটা হচ্ছে একমুখী। বাংলাটাও লিখে রাখো। একমুখী বিক্রিয়া। আর রিভার্সিবল মানে কি না? এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া। আচ্ছা, একমুখী বিক্রিয়ার কয়েকটা এক্সাম্পল কি হবে? না, একমুখী বিক্রিয়ার এক্সাম্পল হবে যেকোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়াগুলো। অ্যাসিড ক্ষার বিক্রিয়া খুব দ্রুত হয়। ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো NaOH এর সাথে HCl এর বিক্রিয়া।
তাহলে এটা ক্ষার, এটা অ্যাসিড। তাহলে কি হবে না NaCl প্লাস H2 উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়াগুলো হচ্ছে একমুখী। মানে একদম সরাসরি রিঅ্যাকট্যান্ট গুলো সমস্তগুলো প্রোডাক্টে উৎপন্ন হয়ে যায়। মানে বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার শেষে কোনো আর কিছু রিঅ্যাকট্যান্ট কিন্তু পড়ে থাকে না, অবশিষ্ট থাকে না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার একটা এক্সাম্পল ধরো এরকম হতে পারে যে ধরো এটা। ধরো SO2 প্লাস হাফ O2। এখান থেকে ধরো SO3 তে কনভার্ট হচ্ছে। মানে এই রিঅ্যাকট্যান্ট গুলো এরা দুজনে বিক্রিয়া করে SO3 তে রূপান্তরিত হচ্ছে। পরবর্তীকালে SO3 টা আবার SO3 টা আবার কি হচ্ছে না ভেঙে যেয়ে ব্যাকওয়ার্ড দিকে মানে পিছন দিকে যেয়ে মানে ও যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেগুলোকে আবার উৎপন্ন করে দিচ্ছে। মানে SO2 আর O2 SO3 উৎপন্ন করছে। কিছুক্ষণ পর SO3 টা উৎপন্ন হওয়ার পর SO3 টা আবার ভেঙে SO2 আর O2 তে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। আরো অনেক উভমুখী বিক্রিয়া আছে যেমন ধরো CaCO3 অ্যা এই CaCO3 কে যখনই আমরা উত্তপ্ত করব, বদ্ধ পাত্রে অবশ্যই, যে ব্যাপারটা বলবো এখনই। এটা CaO আর CO2 তে কিন্তু রূপান্তরিত হবে। তো এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। মানে এটা ভাঙবে দিয়ে এই দুটো উৎপন্ন করবে। এরা দুজন আবার recombine করে ব্যাকওয়ার্ড দিকে CaCO3 কে উৎপন্ন করবে। এইটা হচ্ছে উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ। এবার আমরা যে সাম্যাবস্থাটা যেটা পড়বো মানে ভৌত এবং রাসায়নিক সাম্যাবস্থা সেটা কিন্তু এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই পড়বো। আমাদের সাম্যাবস্থার ব্যাপারটা এটা কি বললাম না এই সাম্যাবস্থার ব্যাপারটা কিন্তু এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ভৌত এবং রাসায়নিক সাম্যাবস্থা পড়বো না। আমরা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পড়বো। ক্লিয়ার হলো এইটুকু? আচ্ছা আমি আমি কতগুলো গ্রাফ আঁকছি। সেই গ্রাফগুলো এটা কোনটা আ সাম্যাবস্থার গ্রাফ সেটা বলবে। আচ্ছা একটা জিনিস ১ম বলো যে সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি, কি হবে? সাম্যাবস্থার ব্যাপারটা তো বুঝতে পারলাম। মানে সাম্যাবস্থা তো বুঝতে পারলাম। এবার সাম্যাবস্থার বৈশিষ্ট্য কি হবে? পয়েন্ট করবে। ক্যারেক্টারিস্টিক অফ ইকুইলিব্রিয়াম। বা এটা কি লিখবো? পয়েন্ট করবে সাম্যাবস্থার বৈশিষ্ট্য। দেখো যখন সাম্যাবস্থাটা অ্যাচিভ করে যেমন আমি এই এক্সাম্পলটা যদি যেটা দিলাম আরকি মাত্র যে CaCO3 এটাকে যদি আমরা বদ্ধ পাত্রে যদি বিক্রিয়াটা যদি সম্পন্ন করি তাহলে CaO প্লাস CO2 এটা উৎপন্ন করবে। এবার ১ম এ কি হচ্ছে না এই CaCO3 টা এটা কিন্তু CaO আর CO2 তে ভেঙে এটা তৈরি করছে। CaCO3 টা ভেঙে CaO আর CO2 উৎপন্ন করছে। পরবর্তীকালে এরা দুজনা recombine করে আবার এটা উৎপন্ন করছে। তো যখন এটা equilibrium এ থাকবে তখন এই CaCO3 ভেঙে CaCO3 যেই স্পিডে ভেঙে CaO আর CO2 উৎপন্ন করছে মানে এটা ভাঙার স্পিডটা বা ডিসোসিয়েশন এর স্পিডটা যেমন থাকবে এদের দুজনের recombine মানে এরা দুজনে জুড়ে আবার CaCO3 টা কিন্তু সেই একই স্পিডে উৎপন্ন করবে। মানে আমি বলতেই পারি যে at equilibrium মানে সাম্যাবস্থায় at equilibrium at equilibrium rate of forward মানে সম্মুখমুখী বিক্রিয়াটা যে CaCO3 এখানে সম্মুখ বিক্রিয়াটা কি না CaCO3 এটা CaO এবং CO2 উৎপন্ন করছে। আর ব্যাকওয়ার্ড বিক্রিয়াটা কি না CaO এবং CO2 এরা দুজনা recombine করে আবার CaCO3 উৎপন্ন করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে at equilibrium rate of forward reaction সমান rate of backward backward reaction এটা হচ্ছে এইটার বৈশিষ্ট্য। ২ নম্বর বলতে কি পারবো? না ২ নম্বর আমরা বলতে পারবো যে ইকুইলিব্রিয়ামটা বোথ সাইড দিক থেকে আমরা অ্যাচিভ করতে পারি। মানে এখানে আমরা ইকুইলিব্রিয়ামটা কিভাবে পাচ্ছি? না ১ম এ একটা পাত্রের মধ্যে CaCO3 সলিডকে নিলাম, বদ্ধ পাত্র অবশ্যই এবং এটা CaO এবং CO2 উৎপন্ন করছে। তারপর এরা দুজনে আবার recombine করে CaCO3 টাকে আবার ফিরিয়ে দিচ্ছে।
কিন্তু আমি যদি উল্টো দিক থেকে মানে এই প্রোডাক্ট গুলোকে নিয়ে মানে CaO আর CO2 টাকে আমি ধরে নিয়ে এসে যদি এই পাত্রের মধ্যে রাখি, তারা বিক্রিয়া করে CaCO3 উৎপন্ন করবে। আবার সেই CaCO3 ভেঙে যেয়ে CO এবং CO2 কে উৎপন্ন করবে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম উভয় দিক থেকে অ্যাচিভ করা যায়। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি যে ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড ফ্রম বোথ সাইড। এটা 2nd বৈশিষ্ট্য এটা লিখো যে ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড ফ্রম বোথ সাইড বা ইকুইলিব্রিয়াম উভয় দিক থেকে অর্জন করা যায়। থার্ড আমরা কি বলতে পারবো? না, থার্ড যেটা বলা যাবে সেটা হচ্ছে উম ধরো একটা যেমন এখানে এই যে CaCO3 এটা থেকে যখন CaO এবং CO2 উৎপন্ন হলো, এই যে রিঅ্যাকট্যান্ট এই রিঅ্যাকট্যান্ট থেকে ফ্রড রিঅ্যাকশন এর জন্য এটা তো রিঅ্যাকট্যান্ট আর এগুলো প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের একটা যদি গ্যাসিয়াস হয় এবং আমি যদি এই পাত্রটাকে যদি খুলে দিই তাহলে কি হবে? বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। এই যে CaCO3 সমান CaO প্লাস CO2, তো এখানে কি হচ্ছে? এটা ভেঙে যেয়ে এই দুজনে উৎপন্ন করছে। এই দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এবার যদি আমি এই পাত্রটা যেই পাত্রটার মধ্যে বিক্রিয়াটা হচ্ছে বা যেই ভেসেলের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে, আমি যদি এটাকে ওপেন করে দিই, খুলে দিই, তাহলে কি হবে? না, এটা ভেঙে যে দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তার মধ্যে একটা কম্পোনেন্ট কি হচ্ছে না, একটা কম্পোনেন্ট তো পালাচ্ছে। তাহলে আবার রিভার্সে আসার জন্য মানে CaCO3 টাকে আবার ব্যাকওয়ার্ড দিকে উৎপন্ন হওয়ার জন্য CaO প্লাস CO2 এই দুজনের দরকার। কিন্তু একটা যদি মানে খোলা পাত্র যদি হয়, একটা তো উড়ে গেল। তাহলে এটা আবার ব্যাকে আসবে কিভাবে? তাই না? তাহলে তখন বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে। মানে CaCO3 এটা CaO এবং CO2 উৎপন্ন করে সম্পূর্ণ খতম হয়ে যাবে। মানে এটার কিছু থাকবে না। সরাসরি টোটালটা প্রোডাক্ট পেয়ে যাবো। কারণ এই দুটো প্রোডাক্ট রিকম্বাইন করে আবার এই CaCO3 টাকে উৎপন্ন করার জন্য বা ব্যাকওয়ার্ড দিকে আসার জন্য এই দুটোকেই প্রয়োজন। কিন্তু আ ওপেন ভেসেলে বা ওপেন পাত্রে আমরা কিন্তু এই বিক্রিয়াটাকে উভমুখী করতে পারব না। একমুখী হয়ে যাবে। তাহলে এটা লিখে দাও যে ক্লোজ ভেসেল হওয়া প্রয়োজন। ক্লোজ ভেসেল হওয়া প্রয়োজন। আচ্ছা, কখন প্রয়োজন? যখন একটা প্রোডাক্ট বা রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্টের মধ্যে কোনো একটা যদি গ্যাসিয়াস হয়ে যায় তাহলে উম অবশ্যই কিন্তু আমাদের বিক্রিয়াটাকে আ ক্লোজ হতে হবে। নাহলে কোনো একটা যদি উড়ে যায় তাহলে বিক্রিয়াটা একমুখী হয়ে যাবে। আর 4th হচ্ছে যে রিঅ্যাকশন যে ইকুইলিব্রিয়ামটা পাওয়ার জন্য ক্যাটালিস্ট এর কোনো ভূমিকা থাকে না। কিন্তু ক্যাটালিস্ট একটা কাজ করে, যেমন আমি যদি এইটার কথাই ভাবি যে মাছের এক্সাম্পল টা যেটা দিলাম যে ১ম এ এখানে ১০০ ছিল। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে কি না ৫০ এ ইকুইলিব্রিয়াম হবে। তো এখানে ৫০ এখানে ৫০ এ ইকুইলিব্রিয়াম হলো। ১ম এ ১০০ টা মাছ ছিল, এখানে কোনো মাছ থাকেনি। কিছুক্ষণ পর এটা খুলে দেওয়ার পর এখান থেকে কিছু মাছ এদিকে যেতে শুরু করলো। দিয়ে কি হচ্ছে না একটা করে আসা যাওয়া হচ্ছে। মানে ওটাই ইকুইলিব্রিয়াম। তো যদি আমি ক্যাটালিস্ট যদি দিই, ধরো এই ১০০ থেকে এখানে ৫০ হতে মানে ৫০ এ এই যে ইকুইলিব্রিয়ামটা ১ম এ ১০০ এটা ০ ছিল। এখন ৫০ এ ইকুইলিব্রিয়াম। তো এই ইকুইলিব্রিয়ামটা যে অ্যাচিভ করছে ধরো এর জন্য সাপোজ আমি ধরে নিচ্ছি যে ৫ মিনিট সময় লাগলো। ৫ মিনিট সময় লাগলো। এবার যদি ক্যাটালিস্ট যদি দিই, ক্যাটালিস্ট দিলে এই টাইমটা জাস্ট একটু কমিয়ে দেবে। মানে ক্যাটালিস্ট হয়তো ধরো এটা ২ মিনিটে এই ইকুইলিব্রিয়ামটাকে অ্যাচিভ করাবে। মানে ইকুইলিব্রিয়ামের জন্য যে প্রোডাক্ট এবং রিঅ্যাকট্যান্ট এর যে কনসেনট্রেশন সেটা অবশ্যই সেম থাকবে। কিন্তু কি করবে না ক্যাটালিস্ট টাইমটাকে কমিয়ে দিতে পারে। ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম এর যে কনসেনট্রেশন তার উপর তার কোনো প্রভাব নেই। কিন্তু সে ইকুইলিব্রিয়াম এর টাইমটাকে কমিয়ে দিতে পারে। অথবা এখান থেকে লিখে দিতে পারি যে there is any role for catalyst in equilibrium concentration, বা এভাবে বলা যেতে পারে যে উম সাম্য ইকুইলিব্রিয়ামে ইকুইলিব্রিয়ামের গাঢ়ত্বে ক্যাটালিস্ট বা অনুঘটক ভূমিকা থাকে না। এটা হচ্ছে ব্যাপার। এবার কতগুলো গ্রাফ, আ একটা গ্রাফ কোন একটা পরীক্ষাতে এসেছিল। উম খুব সম্ভবত যেই মেইনতে কোন একটা সময় এসেছিল। মানে আগে এসেছিল অনেকদিন আগে। সেই প্রবলেমসটা এখানে দিচ্ছি। একটা গ্রাফ এসেছিল নরমাল। গ্রাফটা প্রত্যেকে আনবে গ্রাফগুলো।
এদিকে ধরো বলছে রেট অফ দ্য রিঅ্যাকশন, রেট অফ দ্য রিঅ্যাকশন, আর এদিকে হচ্ছে টাইম। এবার ধরো এরকম, এই গ্রাফটা এরকম দিয়ে আছে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম। এটাকে আমি ১ নম্বর দাগ দিয়েছি বা এটাকে আমি A বলছি। আচ্ছা, B তে কি বলছি না, এরকম একটা গ্রাফ আঁকছি। এইখানেও সেম, এটা হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন, আর এদিকে হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন ভার্সেস টাইম। এখানে ধরো গ্রাফটা এরকম, আর এটা ফরওয়ার্ড ডিরেকশন, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য। এইখানে ধরো এরকম আছে গ্রাফটা, এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য। আর একটা ধরো এরকম আছে, সেম এদিকে হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন ভার্সেস টাইম, আর এটা এরকম, দিস ইজ ফরওয়ার্ড, দিস ইজ ব্যাকওয়ার্ড, এই তিনটে। আর দিচ্ছি এদিকে ডি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, মানে গাঢ়ত্ব ভার্সেস টাইমের গ্রাফ। সেম এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন, এদিকে টাইম। কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। আচ্ছা, তাহলে এখানে ইকুইলিব্রিয়াম সম্পর্কে মানে কতগুলো গ্রাফ সঠিক হতে পারে? কি মনে হচ্ছে? যে কতগুলো গ্রাফ এদের মধ্যে রাইট? উপরের সবগুলো হচ্ছে রেট অফ দ্য রিঅ্যাকশন ভার্সেস টাইম, আর নিচের সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। এগুলো হচ্ছে রিঅ্যাকট্যান্টের জন্য ধরো কনসেন্ট্রেশন, এটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এগুলো রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, এটা প্রোডাক্টের, এটা রিঅ্যাকট্যান্টের, এটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন। একটা জিনিস আমি ওই ইকুইলিব্রিয়ামের বৈশিষ্ট্যের জায়গাতেই বলেছিলাম যে at equilibrium rate of the forward reaction and rate of the backward reaction is equal. মানে ধরো এটা একটা রিঅ্যাকট্যান্ট, এখান থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তো প্রথমের দিকে এর যে ডিসোসিয়েশন হওয়ার রেটটা, মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটটা বেশি হবে, মানে A থেকে বেশি পরিমাণে B উৎপন্ন হবে। তারপরে কি হবে না, সাম্যাবস্থায় এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের বেগ এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের বেগটা কিন্তু সমান হয়। তার মানে এইখানে দেখো এই গ্রাফটাতে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কমে যাচ্ছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা নয়। এইখানে দেখো এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনের বেগটা বেশি। এখনো দেখো এই যে এক্সিসটা, এই এক্সিসে ফরওয়ার্ডের বেগটাই বেশি আছে আর ব্যাকওয়ার্ডের কম আছে। তার মানে এটাও নয়। কিন্তু তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশনের ক্ষেত্রে এখন পর্যন্ত এইটা সঠিক হলো যে ইকুইলিব্রিয়ামে রেট অফ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। তাহলে এবার এটা সঠিক। এবার একটা কনসেন্ট্রেশনের ব্যাপারটা ভালো করে ক্লিয়ার করো। আমি এখানে ধরো ডায়াগ্রামটা আঁকছি। ওই যে মাছের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ১ম এ ধরো এখানে ১০০ ছিল, এখানে 0 ছিল। আমি নিচে লিখছি। এখানে ধরো ১ম এ ১০০ টা ছিল, এখানে 0 ছিল। সময়ের সাথে কি হচ্ছে না, এটা কমছে। মানে কমে ধরো এটা ৮০-২০ হলো। তারপরে এটা ৫০-৫০ হলো। এভাবে কমতে উম ১০০-০, ৮০-২০, আ ৫০-৫০, বা ধরো এরকম আরো কমে যেতেও পারে। ধরো এটা ৪০, এটা ৬০। এবার আমাকে একটা উত্তর দাও যে ইকুইলিব্রিয়ামটা কি সবসময়, ধরো এইখানে ১ম এ তো ১০০ দিয়ে শুরু করেছিলাম আর এইখানে কোনো মাছ থাকেনি। তো ইকুইলিব্রিয়ামে দেখা যাচ্ছে কিনা ইকুইলিব্রিয়ামটা তাহলে কি সবসময় এখানে ৫০-৫০ এই কি ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে? ইকুইলিব্রিয়াম কি সবসময় ৫০-৫০ এ, মানে রিঅ্যাকট্যান্ট এর যে গাঢ়ত্ব আমরা দিয়ে শুরু করি তার অর্ধেক যখন হয়ে যায় তখনই কি আমরা ইকুইলিব্রিয়ামটা পাই, না তার আগে পরেও পেতে পারি? ইকুইলিব্রিয়াম সবসময় কিন্তু ৫০-৫০ এ পাওয়া যাবে তার কোনো মানে নেই। মানে ধরো এখানে ৪০ টা মাছ, এখানে ৬০ টা মাছ, এখানে ধরো ৪০ টা আছে, এখানে ৬০ আছে।
দিয়ে মানে এদের যে সংখ্যাটা এইদিকে ৪০ হয়ে গেল, এদিকে ৬০ ফিক্সড হয়ে গেল। আর বাড়ছে কমছে না সময়ের সাথে, সাথে। তো তখন দেখা যাচ্ছে কি না একটা মাছ আসছে, একটা মাছ যাচ্ছে মানে ডাইনামিক ইকুইলিব্রিয়াম টা আমরা পাচ্ছি। তো যেটা ব্যাপার যে সাম্যাবস্থা সবসময় যে 50-50 তে পাওয়া যাবে এর কিন্তু কোনো অর্থ নেই। তার আগেও পাওয়া যেতে পারে, তার পরেও পাওয়া যেতে পারে। তো এইখানে যদি ৮০-২০ তে পাওয়া যায় মানে ৮০-২০ তেও পাওয়া যেতে পারে, আবার ৯০-১০ এও পাওয়া যেতে পারে। ইকুইলিব্রিয়াম এইরকমই। তো গাঢ়ত্বগুলো এরকমই থাকে। তো যাই হোক, দেখো এইখানে দেখো রিঅ্যাকট্যান্ট টা কমছে দিয়ে কমতে, কমতে এটা এরকম প্যারালাল হয়ে গেছে। মানে এটা স্থির হয়ে গেছে। রিঅ্যাকট্যান্ট এর গাঢ়ত্বটা স্থির হয়ে গেছে। কিন্তু দেখো রিঅ্যাকট্যান্ট টা এই যে কনসেনট্রেশন এর এক্সিস, এখানে রিঅ্যাকট্যান্ট এর গাঢ়ত্বটাই বেশি আছে। আর প্রোডাক্ট এর গাঢ়ত্বটা দেখো বাড়ছে, দিয়ে এটা ফিক্সড হয়ে গেল। হতেই পারে যে তার মানে এটা কি না ৮০-২০ তে ইকুইলিব্রিয়াম এর মতো ব্যাপার। তার মানে এটা হতেই পারে। কিছু বলা যাবে না এটা বিক্রিয়ার শর্তগুলো না দেখে। আবার এইখানেও দেখো কি হয়েছে না 50-50 তে ইকুইলিব্রিয়াম টার মতো। তার মানে এটাও ঠিক এই যে রিঅ্যাকট্যান্ট এর কনসেনট্রেশন টা কমছে, প্রোডাক্ট এর বাড়ছে দিয়ে একটা সময় সেম হয়ে গেছে। এটাও হতে পারে। আবার এইখানে কি হয়েছে, গ্রাফটা এটা এরকম প্যারালাল করবে। এখানে যেটা হয়েছে এই যে রিঅ্যাকট্যান্ট টা কমছে, প্রোডাক্ট টা বাড়ছে, দিয়ে একটা সময় কি হচ্ছে না প্রোডাক্ট টা বেড়ে যাচ্ছে, রিঅ্যাকট্যান্ট টা কমাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে না এটা 40-60 র মতো ব্যাপার। মানে এটা এই কনসেনট্রেশন এর ক্ষেত্রে ৩ টেই হতে পারে। কিন্তু আ রেটের ক্ষেত্রে মানে রেট অফ দ্য রিঅ্যাকশন, রেট অফ দ্য ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যান্ড রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর ক্ষেত্রে সবসময় কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর যে রেটটা ইকুইলিব্রিয়াম এ সবসময় সমান থাকে। তাহলে ফর ইকুইলিব্রিয়াম এই রেটের ক্ষেত্রে অবশ্যই এটা সঠিক হবে, এই দুটো সঠিক হবে না। কিন্তু কনসেনট্রেশন ভার্সাস টাইম এর ক্ষেত্রে টাইম এর ক্ষেত্রে কোনটা হবে তার কিন্তু কিছু বলা যাবে না। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ব্যাপার। তো এই গ্রাফটা এগুলো ভালো করে মাথার মধ্যে রাখবে। এটা সবসময় মাথায় রাখবে যে ইকুইলিব্রিয়াম এ সবসময় যে গাঢ়ত্বর এই ব্যাপারটা অনেক সময় অনেকের ক্লিয়ার থাকে না। যে সবসময় ভাবে যে 50-50 তেই এই ইকুইলিব্রিয়াম টা পাওয়া যাবে। এর কোনো অর্থ নেই। উপরের কন্ডিশন গুলোতেও পাওয়া যেতে পারে আবার নিচে এইটাও হতে পারে। এগুলোতেও ইকুইলিব্রিয়াম আমরা পেতে পারি। বোঝা গেল? এবার ধরো আমি একটা বিক্রিয়া লিখছি। স্মল nmol A প্লাস স্মল bmol B এখান থেকে স্মল cmol ক্যাপিটাল P স্মল ডিমোল ক্যাপিটাল D। এটা একটা ইকুইলিব্রিয়াম। আচ্ছা এটা যদি ইকুইলিব্রিয়ামই না হয়, আচ্ছা এটার ফরওয়ার্ড রিঅ্যাকশন টা কি বলতো না? ফরওয়ার্ড রিঅ্যাকশন টা হচ্ছে mol A এখান থেকে bmol B উৎপন্ন হচ্ছে, দিয়ে এটা cmol C প্লাস ডিমল D উৎপন্ন করছে। এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টা কি? না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টা ধরো এই cmol C প্লাস ডিমল D এটা কি হচ্ছে? না স্মল mol A প্লাস স্মল ডিমল B উৎপন্ন করছে। যাই হোক। তো একটা বিক্রিয়ার হার এটা কি হবে? এটা আমরা কিভাবে বলতে পারবো? একটা বিক্রিয়ার হার সেটা কি হবে সেটা আমরা কি করে বলতে পারি বলো? বা কোন সূত্র অনুসারে বলতে পারি? তার আগে আরেকটা জিনিসকে বলে দেই যে অ্যাক্টিভ মাস বা সক্রিয় হওয়ার ব্যাপারটা কি? অ্যাক্টিভ মাস বা এর বাংলা হচ্ছে সক্রিয় ভর। অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর ধরো এখানে A এরও কিছুটা সক্রিয় ভর পাওয়া যাবে, B এরও কিছুটা সক্রিয় ভর পাওয়া যাবে। আবার এই C এর সক্রিয় ভর পাওয়া যাবে এবং D এরও সক্রিয় ভর পাওয়া যাবে। তো সক্রিয় ভর এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাঢ়ত্বটা। মানে এখানে ধরো এই টোটাল রিঅ্যাকট্যান্ট প্রোডাক্ট মিলে ধরো টোটাল একটা আয়তন আছে ইন লিটার। ধরো এখানে ভি লিটার, ধরো এই টোটালটার আয়তন এই রিঅ্যাকট্যান্ট এ বি সি ডি মিলে এখানে টোটাল আয়তনটা হচ্ছে ভি লিটার। এবার এর মধ্যে এটা কত মোল আছে এটাকে বলা হচ্ছে এর অ্যাক্টিং মাস। মানে সক্রিয় ভর বা অ্যাক্টিং মাস মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে এটা মোল পার লিটারে ফোকাস করা হয়, মোল পার লিটার। মানে এটা অ্যাকচুয়ালি গাঢ়ত্ব। এবার একটা জিনিস এখানে স্টার দিয়ে লিখে রাখো যে পিওর সলিড এবং পিওর লিকুইডের ক্ষেত্রে সক্রিয় ভর 1 হয়। এটা ধরে নেওয়া হয় যে পিওর সলিড বিশুদ্ধ কঠিন এবং আহ, এবং
পিওর লিকুইডের ক্ষেত্রে সক্রিয় বল বা অ্যাক্টিভ মাস, এটাকে 1 ধরেই আমরা সমস্ত ক্যালকুলেশন গুলো করব। এবার এটা কেন ধরা হয় সেটার উত্তরটাও বলব। পরে বলছি সেটার উত্তর। তাহলে কি বললাম? অ্যাক্টিভ মাস এটাকে মোল পার লিটার এ প্রকাশ করা হয়। অ্যাক্টিভ মাস কিছুই না, অ্যাক্টিভ মাসটা হচ্ছে গাঢ়ত্ব। তো পিওর সলিড এবং পিওর লিকুইড এর ক্ষেত্রে এই সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাসটাকে 1 ধরে নেওয়া হয়। মুছে দিচ্ছি এটা। পিওর সলিড এবং পিওর লিকুইড এর ক্ষেত্রে সক্রিয় ভরটা 1 হবে, অ্যাক্টিভ মাস 1 হবে। এবার কোন একটা বিক্রিয়া, সেই বিক্রিয়াটার রেট বা হার সেটা কি হবে? না সেটা আমরা যেই সূত্রানুসারে জানতে পারি সেটাকে বলা হচ্ছে ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন। যদি বলা হয় যে ভরক্রিয়া সূত্র আমরা কি জন্য পড়বো? না এই ভরক্রিয়া সূত্র থেকে আমরা কোন একটা বিক্রিয়ার হার বা রেট সম্পর্কে আমরা বলতে পারি। ভরক্রিয়া সূত্র বা এটাকে বলে ল অফ মাস অ্যাকশন। তো এইখানে দেখো যে এটা হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন। এই যে A A প্লাস B এটা যখন C প্লাস D উৎপন্ন করছে, মানে যেই স্পিডে A প্লাস B টা ভেঙে যে মানে এরা দুজনে বিক্রিয়া করে C প্লাস D উৎপন্ন করছে, সেটাকে বলা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, মানে R মানে রেট ফর ফরওয়ার্ড রিঅ্যাকশন। আর যেই স্পিডে C আর D এরা রিকম্বাইন করে A এবং B কে আবার ফিরিয়ে দিচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। মানে যেই স্পিডে C এবং D এরা A এবং B কে ফিরিয়ে দিচ্ছে সেই রেটটাকে বলা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এবার ভরক্রিয়া সূত্রানুসারে এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশন, আচ্ছা ফরওয়ার্ড রিঅ্যাকশনের রিঅ্যাকট্যান্ট কারা? না ফরওয়ার্ড রিঅ্যাকশনে দেখো A এবং B এরাই তো C এবং D উৎপন্ন করছে। তাহলে A এবং B এইখানে হচ্ছে রিঅ্যাকট্যান্ট আর ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য এগুলো হচ্ছে প্রোডাক্ট। তো এই যে ভরক্রিয়া সূত্রানুসারে যে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন এটা কি হতে পারে? এটাকে আমরা ভরক্রিয়া সূত্রানুসারে কি বলতে পারি? না রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইট ইস প্রপোর্শনাল টু রিঅ্যাকট্যান্ট গুলোর যে কনসেনট্রেশন তার গুণফল। মানে A এর এখানে কনসেনট্রেশন এবং B এর কনসেনট্রেশন এর গুণফল এবং রেইজড টু সাম প্রপার পাওয়ার। এখানে এই মোল সংখ্যাটাকেই পাওয়ারে তুলে দিচ্ছি। এটা আমরা ভরক্রিয়া সূত্রানুসারে লিখতে পারি। যে ভরক্রিয়া সূত্রানুসারে রেট অফ ফরওয়ার্ড ও রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন যেকোনো বিক্রিয়ার বেগ বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের গুণফলের সাথে সমানুপাতিক এবং গাঢ়ত্বের পাওয়ারের উপরে ওই মোল সংখ্যাটাকে আমরা উঠিয়ে দিচ্ছি। একইভাবে তাহলে যদি বলি যে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো? এই C এবং D এরা দুজনা পুনরায় বিক্রিয়া করে মানে রিকম্বাইন করে এরা কিন্তু A এবং B উৎপন্ন করছে। কারণ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এ এরা দুজনে অংশগ্রহণ করে এই দুটোকে উৎপন্ন করছে। তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য রিঅ্যাকট্যান্ট কে? না C এবং D। The rate of backward reaction it is proportional to concentration of C raised to some proper power, এখানে পাওয়ার ছোট হাতের C টা উঠাচ্ছি মানে আগে যে মোল সংখ্যাটা এবং যে D আরেকটা যে রিঅ্যাকট্যান্ট এখানে তার পাওয়ারটাকে উপরে তুলছি। এবার আমরা তো জানি যে সমানুপাতকে সমান করতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এখানে কি হচ্ছে না রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন আমি এটাকে এদিকে লিখছি। রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন সমান একটা কনস্ট্যান্ট, এটাকে আমি এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য সেটাকে আমি K বলছি ইনটু কনসেন্ট্রেশন অফ A টু দ্য পাওয়ার A কনসেন্ট্রেশন অফ B টু দ্য পাওয়ার B। একইভাবে এখানে রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এই সমানুপাতকে সমান করছে একটা কনস্ট্যান্ট দিচ্ছি এবং এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন এর জন্য সেজন্য এখানে আমি KB বলছি সমান কনসেন্ট্রেশন অফ C টু দ্য পাওয়ার C কনসেন্ট্রেশন অফ D টু দ্য পাওয়ার D। এটাকে ধরো ১ নম্বর ইকুয়েশন বলছি, এটাকে ২ নম্বর ইকুয়েশন বলছি। সাম্যাবস্থায় এই বিক্রিয়াটা তো কোনো একটা সময় সাম্যাবস্থায় যাবে। ইকুইলিব্রিয়াম চিহ্ন আছে। তো সাম্যাবস্থায় কি হয়? না সাম্যাবস্থায় ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ডিরেকশন এর যে রেটটা সমান হয়। তাহলে আমি বলতেই পারি যে এট ইকুইলিব্রিয়াম, আচ্ছা উপরে আমি রিঅ্যাকশনটাকে মুছে দিচ্ছি। মানে এট ইকুইলিব্রিয়াম কি হচ্ছে? এট ইকুইলিব্রিয়াম
রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। আচ্ছা, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনটা কি না এটা? রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশনের জায়গায় আমি এটাকে লিখছি। তাহলে এটা সমান কি হবে? না কে ইনটু এ টু দ্য পাওয়ার এ ইনটু বি টু দ্য পাওয়ার বি। আর রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জায়গায় আমি এইটুকুকে লিখছি, AB ইনটু কনসেন্ট্রেশন অফ C, ক্যাপিটাল C টু দ্য পাওয়ার স্মল c, ক্যাপিটাল D টু দ্য পাওয়ার স্মল d। এবার আমি যদি এটাকে যদি মুছে দিই তাহলে কি হচ্ছে? তাহলে আমি যদি কে ফরওয়ার্ড বাই কে ব্যাকওয়ার্ড এটা যদি করি তাহলে কি হচ্ছে দেখো তো। এই দেখো। আর যে কে ফরওয়ার্ড এবং কে ব্যাকওয়ার্ড এই দুটো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভাগফলটাকে আমি অনলি কে দিয়ে রিপ্রেজেন্ট করছি। এটাকে বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক বলা হয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা এটাকে বলা হয় সাম্য ধ্রুবক। এটাকে বলা হয় সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবকটা কি? না, সাম্য ধ্রুবক হচ্ছে প্রোডাক্ট গুলোর কনসেন্ট্রেশনের গুণফল এবং তাদের পাওয়ারে কিছু একটা উঠছে যেটা হচ্ছে তাদের আগে যে মোল সংখ্যাটা ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট গুলোর যে কনসেন্ট্রেশন এবং রিঅ্যাকট্যান্ট গুলোর আগে যে মোল সংখ্যাটা সেটা কিন্তু পাওয়ারে উঠে যাচ্ছে। অর্থাৎ আমি এর বিক্রিয়াটাকে যদি এইখানে লিখি এবং তার যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি সেটাকে এভাবে লিখবো। ধরো আমি এটাকে লিখছি, ধরো 2 মোল A প্লাস 3 মোল B ইকুইলিব্রিয়াম করে ধরো 3 মোল A, 3 মোল C আর 2 মোল D উৎপন্ন করছে। তো এখানে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা সমান কি হবে? না, এখানে প্রোডাক্ট গুলোর যে কনসেন্ট্রেশন, এখানে প্রোডাক্ট কে আছে? সি আছে। আর প্রোডাক্ট আর কি আছে? না ডি আছে। আর এদের যে আগে যে মোল সংখ্যাগুলো সেটা পাওয়ারে তুলে দিচ্ছি। এইভাবে এটাকে লিখতে হয়। আর এখানে রিঅ্যাকট্যান্ট কে কে আছে? না এ আছে, এর পাওয়ারে তুলে দিচ্ছি এটা। আর বি আছে, এর পাওয়ারে 3টা তুলে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বৈশিষ্ট্য এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বৈশিষ্ট্য থেকে বেশ কিছু এমসিকিউ হয়। সেটাকেও করিয়ে দিচ্ছি। লিখে নাও আগে এটাকে। তো হেডিং করো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বৈশিষ্ট্য। তো এর বৈশিষ্ট্য অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা তো এমসিকিউ সলভিং টার্গেটের জন্য করছি। তো এর জন্য আমাদের যেটুকু লাগবে সেটা আমি বলে দিচ্ছি যে ঠিক আছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মোড অফ দ্য মানে একটা রিঅ্যাকশন সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব তার উপর অবশ্যই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডিপেন্ড করে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা সেভাবেই ডিপেন্ড করে। তো একটা লাইন লিখে রাখো যে কোনো রিঅ্যাকশনকে কিভাবে কিভাবে লিখা থাকবে বা কিভাবে রিপ্রেজেন্ট করব করব তার উপর এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখব। তার উপর সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ব্র্যাকেটের মধ্যে কে, কে মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক নির্ভর করে নির্ভর করে। যেমন উদাহরণ লিখো, এক্সাম্পল। ধরো এখানে a প্লাস বি, এটা ধরো সি প্লাস, মানে a প্লাস বি ধরো এটা সি উৎপন্ন করছে এবং আমি ধরে নিচ্ছি যে এর জন্য যেটা এই বিক্রিয়াটার জন্য যে সাম্য ধ্রুবক সেটা হচ্ছে কে। তাহলে এই বিক্রিয়াটাকে ধরো আমি উল্টো দিক করে লিখছি, মানে এরকম লিখছি, ধরো সিটা এটা ধরো আবার ইকুইলিব্রিয়াম করছে, ইকুইলিব্রিয়াম এটা ভেঙে আবার এ এবং বি উৎপন্ন করছে। তাহলে এর যে সাম্য ধ্রুবক
K1 এটার মানটা কত হবে? ধরো এটাকে K ধরলাম, এটাকে K1 বলছি। তাহলে এর মানটা কি হবে বলো? না, এটাই বলছে যে আমি বিক্রিয়াটাকে এটা তো সোজাসুজি লিখেছি এবং আমরা তখন পড়েওছিলাম যে ইকুইলিব্রিয়াম উভয় দিক থেকে অ্যাচিভ করা যায়। ধরো এখানে A এবং B নিয়ে A এবং B এরা কম্বাইন করে C উৎপন্ন করছে। D এর সাম্যাবস্থাটা পাচ্ছি এখানে। আর আমি C টাকে ধরে নিয়ে এসেছি। দিয়ে এটা কিন্তু আবার ভেঙে A প্লাস B উৎপন্ন করছে। এখানে একটা সাম্যাবস্থা পাচ্ছি। তো এই বিক্রিয়াটার জন্য যদি সাম্য ধ্রুবকটা K হয়, এই বিক্রিয়াকে উল্টে দিলে যে সাম্য ধ্রুবকটা হবে K1 টা, এটা সমান কি হবে? না 1/K। K1 সমান কি হবে না? K1 সমান হবে 1/K। এবার তোমরা প্রশ্ন করবে যে এটা বলে দিলে তো শুনবো না। এটা তাহলে প্রমাণ করে দেখাতে হবে। তো সেটাই দেখে নাও। ধরো এই বিক্রিয়াটার জন্য যে সাম্য ধ্রুবক K, এটা কি ছিল বলো? সাম্য ধ্রুবকটা K। এটা K দিয়ে রিপ্রেজেন্ট করেছি। তাহলে এই সাম্য ধ্রুবক K সমান কি হয়? না প্রোডাক্ট এর কনসেনট্রেশন, এখানে প্রোডাক্ট হচ্ছে C, তার কনসেনট্রেশন। এর আগে তো কোনো সংখ্যা নেই। তাহলে C⁴ C লেখাই ভালো তার থেকে। আর রিঅ্যাকট্যান্ট এ কি আছে না A এবং B। এটা হচ্ছে দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা। এবার এই বিক্রিয়াটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 এটা সমান কি হবে? না এখানে দেখো প্রোডাক্ট হচ্ছে A এবং B। প্রোডাক্ট বলতে কনসেন্ট্রেশন এর গুণফল ডিভাইডেড বাই রিঅ্যাকট্যান্ট এর কনসেন্ট্রেশন। তাহলে এটা সমানই তো দেখো এই যে K এর যে মানটা C concentration of C divided by concentration of A into concentration of B, তাহলে এটাকে মনে হচ্ছে না এটাকে ধরে উল্টে দিয়েছে, তাই না? তাহলে এটা সমান কি হচ্ছে? তাহলে নতুন এই যে বিক্রিয়াটা যেটা লিখছি তার যে নতুন যে রেট কনস্ট্যান্ট এটা সমান কি হচ্ছে? না 1/K, আগেরটা 1 বাই। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর আমরা বৈশিষ্ট্য পেলাম। যে বিক্রিয়াটাকে যদি উল্টো দিক করে লিখি তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও উল্টে যায়। এবার সেকেন্ড বৈশিষ্ট্য লেখো, সেকেন্ড আরেকটা বিক্রিয়া লিখো। এটাকে ১ নম্বর পয়েন্ট দিতে পারো যে স্টার 1, তারপরে স্টার 2 দেবে। এভাবে লিখে নিতে পারো। বুঝলাম এটা। ধরো এখানে একটা বিক্রিয়া আছে N2 ব্র্যাকেটের মধ্যে গ্যাসিয়াস প্লাস O2 ব্র্যাকেটের মধ্যে গ্যাসিয়াস। ধরো এটা 2 NO উৎপন্ন করছে। এবার ধরো আমি বিক্রিয়াটাকে একটু অন্যভাবে লিখছি। মানে এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটার টোটাল বিক্রিয়াটাকে আমি একটা সংখ্যা দিই। এই টোটাল বিক্রিয়াটা মানে বিক্রিয়ার টোটালটাকে আমি একটা সংখ্যা দিয়ে ধরো গুণ করে দিচ্ছি। ধরো এখানে আমি ২ দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে ২ দিয়ে গুণ করলে কি হবে? না 2 N2 ব্র্যাকেটের মধ্যে গ্যাস প্লাস 2O2 ব্র্যাকেটের মধ্যে গ্যাস, ইকুইলিব্রিয়াম চিহ্নটা সেম থাকবে। এটা কি হবে? না এটা যেটা হবে সেটা হচ্ছে 4NO। টোটালটাকে তাহলে কি হচ্ছে দেখো, টোটালটাকে আমি একটা সংখ্যা দিয়ে গুণ করে দিই। ধরো এই বিক্রিয়াটার জন্য যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K, আর এই যে বিক্রিয়াটা এটাকে আমি বলছি ধরো K1। তাহলে এই বিক্রিয়াটা K1 এটা কি হবে? এটা জিজ্ঞাসা করছি না, এটা প্রশ্ন করছি। এখানে দেখো টোটাল একটা বিক্রিয়া আছে N2 প্লাস O2, এটা দেখো 2NO উৎপন্ন করেছে। এর জন্য সাম্য ধ্রুবকের মানটা হচ্ছে K। আর সেম বিক্রিয়াকে কি করেছি না একটা টোটাল একটা গোটা সংখ্যা ২ দিয়ে গুণ করে দিয়েছি। এইটা থেকে এটা এলো কি করে? না আমি দেখো ২ দিয়ে গুণ করেছি। তাহলে এখন যে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1 এটা সমান কি হবে? না আগের যেটা কনস্ট্যান্ট সেটা ইনটু কি হবে না যেটা সংখ্যা দিয়ে গুণ করেছি সেটা পাওয়ারে উঠে যাবে। তার মানে এখানে পাওয়ারে 2 হয়ে গেল। মানে এখন এই যে নতুন যে রেট কনস্ট্যান্ট K1 এটা সমান কি হবে না K তার স্কয়ার, যেই সংখ্যাটা দিয়ে গুণ করেছি সেটা পাওয়ারে উঠে যাচ্ছে। বোঝা গেল? এবার এটাকেও প্রমাণ করে দেখানো যেতে পারে। ধরো এখানে যে রেট কনস্ট্যান্টটা এটা K পেলাম, এটা সমান কি হতে পারে বলো? কিভাবে রিপ্রেজেন্ট করতে গেলাম? যে K সমান হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট কে আছে? না NO, এটাই তো প্রোডাক্ট। এই যে সামুদ্রিক K, এখানে প্রোডাক্ট হচ্ছে NO। আচ্ছা এর পাওয়ারে ২ তুলে দিচ্ছি। মানে যেটা মূল সংখ্যা আছে সেটাকে উপরে তুলে দিচ্ছি। আর রিঅ্যাকট্যান্ট সাইডে কে আছে? না N2, আর কে আছে না O2। এদের আগে 1 আছে সেইজন্য পাওয়ারে কিছু লিখছি না। আচ্ছা একইভাবে এই K1 টাকে যদি লিখি তাহলে K1 সমান কি হবে? এখানে কনসেন্ট্রেশন অফ NO পাওয়ারে 4, আর এখানে রিঅ্যাকট্যান্ট সাইডে কে আছে না N2
তার স্কয়ার O2 তার স্কয়ার মানে O2 যে কনসেনট্রেশন অফ O2 তার পাওয়ারে 2 কে তুলেছি। এবার এটা দেখো টোটালটা এরকম লিখে যাচ্ছে কিনা মানে অনেকটা দেখো এরকম আসছে। NO কনসেনট্রেশন অফ N2 O2 টোটালটাকে দেখো পুরোটা স্কয়ার করলে এটাই আসবে দেখো পুরো আসবে। দেখো এখানে কি হচ্ছে না 2 দিয়ে 4 এখানে কি হচ্ছে এখানে 1 এখানে 1 তাহলে 2 1 কে 2 এখানে 2 1 কে 2 তার মানে ব্যাপারটা দেখো আগের কনস্ট্যান্টটার স্কয়ার হচ্ছে এইভাবে। তো এই শর্টকাটটা জানলে কি হবে না এই ক্যালকুলেশন করে আমি বের করতে হবে না। সরাসরি এই ভ্যালুটা ধরো এই কনস্ট্যান্ট এর একটা মান দেয়া থাকবে। সেটা নিউমেরিক্যাল একটা ভ্যালু দেয়া থাকবে। আর যখনই দেখবে যে এটা একটা এই মানে সিম্পল এই যে ইকুয়েশনটাই আছে কিছু একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা কিছুই করো না সরাসরি সেই ভ্যালুটাকে নিয়ে পাওয়ারে 2 বসিয়ে দিবে যেহেতু 2 গুণ আছে। হয়ে গেল। আবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মানে এই যে এটাকে তাহলে ২ নম্বর ব্যাপারটা লিখে রাখবে। এটা ২ নম্বরটা 2 লিখে রাখবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা ২ নম্বর এটা বৈশিষ্ট্য বা এখান থেকে এইভাবে আরেকটা ভাবে কোয়েশ্চেন আসতে পারে। ১ম এ যেটা লিখলাম যে যদি রিঅ্যাকশনটাকে আমি উল্টে দিই, উল্টো দিকে লিখি তাহলে সেটা 1 বাই হয়ে যায়। আর দ্বিতীয় আমি কি দেখলাম যে যদি কোন একটা রিঅ্যাকশনকে গোটা একটা সংখ্যা দিয়ে গুণ করে থাকে, তাহলে আগেরটার সাথে পাওয়ারে সেটা উঠে যাচ্ছে। যেটা গুণ করছি সেটা উঠে যাচ্ছে। এবার এই বিক্রিয়াটা দেখো। ধরো এটা আছে যে 2SO2 2SO2 প্লাস O2 এটা ধরো বিক্রিয়া করে 2SO3 উৎপন্ন করছে। 2SO3 উৎপন্ন করছে। ধরো এর জন্য যে রেট কনস্ট্যান্ট সেটাকে আমি K ধরছি। এবার কি হচ্ছে না আমি এটাকে লিখছি যে SO2 প্লাস O2 এখান থেকে SO3 উৎপন্ন করছে। এর জন্য যে রেট কনস্ট্যান্ট K1 এটা কত হবে? এটা নিজেরা বলো তো। চেষ্টা করে এটা নিজেরা। পিছনে দেখো এখানে কি হয়েছে না গোটা সংখ্যাটাকে মনে হচ্ছে যেন ২ দিয়ে ভাগ করে দেয়া হয়েছে। এখানে দেখো ২ ডিভাইডেড বাই ২ মানে 1 করে থাকছে। এখানে 1 আছে। ২ দিয়ে ভাগ করলে হাফ হয়ে যাচ্ছে। এখানে ২ আছে। ২ দিয়ে ভাগ করলে উম 1 হয়ে যাচ্ছে। SO3 জায়গায় 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা আমি এভাবেও ভাবতে পারি যে ২ দিয়ে ভাগ হয়েছে বা ভাগটাকে আমরা গুণের ফর্মেও ভাবতে পারি। যে ২ দিয়ে ভাগ মানে ১ এর ২ দিয়ে গুণ। না হাফ দিয়ে গুণ হয়েছে এটাও তো বলতে পারি। তার মানে এখন এই যে রেট কনস্ট্যান্ট K1 এটা সমান কি হবে? না K কত দিয়ে গুণ হয়েছে? হাফ দিয়ে গুণ হয়েছে মানে পাওয়ারে হাফ উঠে গেল। এবার পাওয়ারে হাফ এটার মানে কি বলো? এটা হচ্ছে রুট, রুট কে এটা হচ্ছে আনসার। এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু দিয়ে দেয় যেকোনো কম্পিটিটিভ পরীক্ষায়। এসএসসির ফেভারিট এই জাতীয় কোয়েশ্চেন গুলো। নেক্সট একটা দেখো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর থার্ড বৈশিষ্ট্য এটা স্টার 3 দিয়ে এরকম করে লিখে রাখবে। ধরো একটা রিঅ্যাকশন আছে A ইকুইলিব্রিয়াম উইথ B আচ্ছা আবার ধরো X ইকুইলিব্রিয়াম উইথ Y। এই বিক্রিয়াটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1 আর এই বিক্রিয়াটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K2। এবার আমি কি করছি না বিক্রিয়াটাকে আমি এড করছি। তার মানে আমি এভাবে লিখি ধরো A প্লাস X ইকুইলিব্রিয়াম উইথ B প্লাস Y এবং এখানে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তার মানটা কত হবে? ধরো এটা দিয়ে আছে। তাহলে এটা কত হবে বলো? যখন দেখবে যে বিক্রিয়াটাকে এড করা হয়েছে বা যোগ করা হয়েছে তখন যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K হবে সেটা হবে K1 ইনটু K2 সরাসরি গুণ চলে যাচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা। যখন যখন দুটো বিক্রিয়াকে জুড়ে দেওয়া হবে তখন যে নতুন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সেটার সমান কি হবে? না দুটো কনস্ট্যান্টের গুণফল। এটাকে ভালো করে লিখে রাখো। লিখে রাখবে যে দুটো বিক্রিয়া দুটো উহুমুখী বিক্রিয়াকে
যোগ করলে নতুন যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে সেটা হচ্ছে আগের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুলোর গুণফলের সাথে সমান হবে। যোগ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গুণ হয়ে যায়। এবার একটা এমসিকিউ করো। এটা কোনো একটা পরীক্ষায় পড়েছে। ধরো H2 ব্র্যাকেটের মধ্যে গ্যাস প্লাস I2 ব্র্যাকেটের মধ্যে গ্যাস। এটা ধরো 2Hi উৎপন্ন করছে। হুম। তো এই বিক্রিয়াটার জন্য যে সাম্যদ্রব্যক এটা সমান হচ্ছে 49। এবার বিক্রিয়াটাকে একটু উল্টে লিখছি। 2Hi এখান থেকে ধরো হাফ H2 প্লাস হাফ I2। এখন যে কে এই বিক্রিয়াটার জন্য কে ইকুইলিব্রিয়াম এটার মান কত হবে? এই বিক্রিয়াটার জন্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর মান কত হবে? ধরো অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে 1/49, বি অপশন দেওয়া রয়েছে ধরো 1/7, সি অপশন দেওয়া রয়েছে 7 আর ডি অপশন দেওয়া রয়েছে ধরো 98। তাহলে কোনটা সঠিক হবে? সলভ করো এটা। আগে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এর আগে যে ৩ টে টাইপ করলাম সেই মধ্য থেকে এটা সলভ হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করো, এই বিক্রিয়াটাকে কি করা হয়েছে বলো তো? প্রথমত হচ্ছে এই বিক্রিয়াটাকে উল্টো দিকে করা হয়েছে। ১ম এ দেখো একটা ২ দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। উল্টে দিয়ে ২ দিয়ে ভাগ। এটাকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হবে? না উল্টে দিলে যেটা হবে সেটা হচ্ছে 2hi এখান থেকে H2 প্লাস I2 এটা হবে। তারপর দেখো উল্টে দেওয়ার পর ২ দিয়ে ভাগ হয়েছে। ২ দিয়ে ভাগ মানে কি বলো? হাফ দিয়ে গুণ। তাহলে ফার্স্ট কি হয়েছে না ফার্স্ট এটাকে উল্টে দেওয়া হয়েছে, রিভার্স এ লেখা হয়েছে। তারপর ২ দিয়ে ভাগ বা হাফ দিয়ে গুণ। তার মানে কি হবে? না K ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সমান কি হবে না ১ম এ উল্টে দেওয়ার জন্য কি হবে? যেহেতু এটা উল্টে লিখা হয়েছে তাই এইটা কি হচ্ছে না 1/49। তারপর কি হচ্ছে দেখো ২ দিয়ে ভাগ। ২ দিয়ে ভাগ মানে পাওয়ারে হাফ। আর পাওয়ারে হাফ মানে রুট। উইথিন রুট 1/49 মানে 1/7 বিয়োগ করতে হয়। ঠিক আছে? নেক্সট। এটা মুছে দিচ্ছি আমি। এবার আমরা যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টা পড়লাম, এটা কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। তো এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে আমরা ৩ টে টার্মস এ রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ইন টার্মস অফ কনসেনট্রেশন, কনসেনট্রেশন মানে গাঢ়ত্ব, এটাকে কেসি বলা হয়। ইন টার্মস অফ প্রেসার যেটাকে কেপি বলা হয়। অ্যান্ড ইন টার্মস অফ মোল ফ্র্যাকশন যেটাকে কেএক্স বলা হয়। এটা হচ্ছে ব্যাপার। এবার এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। ১ম এ যদি বলা যায় কেপি এবং কেসির মধ্যে কি সম্পর্ক? কেপি ও কেসি এর মধ্যে সম্পর্ক কি? ১ম মনে রাখবে যে কেপি সমান হচ্ছে কেসি RT টু দ্যা পাওয়ার ডেল্টা এন টি। আচ্ছা এরপর থেকে নেক্সট এ বলব। ঠিক আছে? আজকে এইটুকুই থাক। এরপর থেকে নেক্সট এ স্টার্ট করব। প্রত্যেকে লিভ নেবে।